আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ অধ্যায়ের আজ আমরা 11তম টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। এই 11তম টিউটোরিয়ালে আমরা জানবো প্রিজম সম্পর্কে। আমরা দৈনন্দিন জীবনে কত কিছুই ব্যবহার করি, নিজের বস্তুগুলো তার ব্যতিক্রম নয়। এখানে কয়েকটি বসার টুল, টেবিল ইত্যাদি দেওয়া আছে। আমরা আবার শেষের বস্তুটিও টুল হিসেবে অনেকে ব্যবহার করেন। আবার শহরের লোকেরা শৌখিনভাবে ঘরের মধ্যে মাছ পালনের জন্য শেষের বস্তুটি ব্যবহার করেন, যার নাম অ্যাকোয়ারিয়াম। তো যাই হোক, এদের সবগুলোই এক একটি ঘনবস্তু। এ ধরনের আরো কত কিছুই তো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, যেটি টুল, বসার টুল প্লাস্টিকের, এটি কাঠের, এটিও এক ধরনের টুল, এটিকে অ্যাকোয়ারিয়ামের মতো বলা হচ্ছে। তোমার কি এ ধরনের আরো কিছু জিনিস বা ঘনবস্তুর নাম লিখে একটি তালিকা তৈরি করতে পারবে? তবে উপরের বস্তুগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি বস্তুর উপর তল ও নিচের তল পরস্পর সমান। গণিতের ভাষায় এটিকে সর্বসম বলা হয়। তাহলে উপরের তল ও নিচের তল দুইটি পরস্পর সমান্তরালও বটে। আর পার্শ্ব তলগুলো আয়তক্ষেত্র বা সামান্তরিক। এগুলোকে আমরা প্রিজম বলবো। প্রিজম কোনগুলোকে বলবো এখানে কিন্তু সুন্দর বর্ণনা দেওয়া আছে। আবার আমরা প্রিজমের সংজ্ঞা এখানে পড়ি। যে ঘনবস্তু দুই প্রান্ত পরস্পর সর্বসম ও সমান্তরাল বহুভুজ এবং পার্শ্বতলগুলো সামান্তরিক, তাই প্রিজম। অবশ্যই এই প্রিজমের সংজ্ঞাটি তোমরা মনে রাখতে হবে তোমাদের, কারণ এক কথায় উত্তর প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলো কিন্তু হবে। প্রিজমের দুই প্রান্তে অবস্থিত পরস্পর বিপরীত সর্বসম সমান্তরাল তল দুইটিকে প্রিজমের ভূমি বলে। দুটি তল আছে, দুটি তলকে ভূমি বলা হচ্ছে। আর ভূমি ছাড়া অন্যান্য তলগুলোকে প্রিজমের পার্শ্বতল বলে অভিহিত করা হয়। প্রিজমের পার্শ্বতলগুলো আয়তাকার হলে ওই প্রিজমকে খাড়া প্রিজম বা সমপ্রিজম বলে। অন্যদিকে প্রিজমের পার্শ্বতলগুলো আয়তাকার না হলে, অন্য আকৃতির হলে সেই প্রিজমগুলোকে বলবে প্রিজমকে তির্যক প্রিজম বা হেলানো প্রিজম বলে। তাহলে প্রিজমের সম্পর্কে কিন্তু আমরা অনেক ধরনের প্রিজম এখানে দেখলাম, তোমরা সবগুলোই কিন্তু একটু মুখস্থ রাখবে। প্রিজমের ভূমিতলের আকৃতি অনুসারে প্রিজমের নামকরণ করা হয়ে থাকে। যেমন কোনো প্রিজমের ভূমি ত্রিভুজাকৃতির হলে তাকে বলা হয় ত্রিভুজাকৃতি প্রিজম। তেমনি ভাবে কোনো প্রিজম ভূমির চতুর্ভুজাকৃতি হলে তাকে বলা হয় চতুর্ভুজাকার প্রিজম। কোনো প্রিজমের ভূমি পঞ্চভুজাকৃতির হলে তাকে বলা হয় পঞ্চভুজাকার প্রিজম ইত্যাদি। তোমরা কি বলতে পারবে উপরের বস্তুগুলো কোন ধরনের প্রিজম? উপরের চিত্রগুলো দেখে কোন বস্তুটি ভূমিতল অনুসারে কোন প্রিজম তা বুঝে নিচের ছকটি বা তালিকাটি পূরণ করো। তাহলে বস্তু নম্বর, প্রিজমের ধরন। ১ নম্বর বস্তু চতুর্ভুজ আকৃতির প্রিজম। তাহলে দেখো এখানে ১ নম্বর বস্তুর যে চিত্র দেওয়া ছিল ১, ২, ৩, এই তিনটি কিন্তু একই রকম দেখতে। ১ নম্বরটা বলে দিয়েছে, আর ৫ নাম্বারটা একটু আলাদা। এটা হচ্ছে পঞ্চভুজ, এর ৫টা ভুজ দেখো, ১, ২, ৩, ৪, ৫। এটা পঞ্চভুজ আকৃতির ত্রিভুজ। আর এগুলো কিন্তু ১, ২, ৩, ৪। এটারও ১, ২, ৩ এবং ৪। এটারও কিন্তু ১, ২, ৩, ৪। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এই দ্বিতীয় বস্তু চতুর্ভুজ আকৃতির, তৃতীয়টাও চতুর্ভুজাকার প্রিজম, আর এটা হচ্ছে পঞ্চভুজাকার প্রিজম। এটাকে আমরা বলবো পঞ্চভুজাকার প্রিজম। তাহলে এখানে আমি লিখবো চতুর্ভুজাকার প্রিজম, এটা লিখবো চতুর্ভুজাকার প্রিজম, আর এটা হচ্ছে পঞ্চভুজাকার প্রিজম। তাহলে প্রিজমের ভূমি যে আকৃতির বহুভুজই হোক না কেন, ওই বহুভুজের বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হলে তাকে সুষম প্রিজম বলে। অর্থাৎ প্রিজমের ভূমি সমবাহু বিশিষ্ট বহুভুজ বা সুষম বহুভুজ হলে তাকে সুষম প্রিজম বলে। আর প্রিজমের ভূমি সুষম বহুভুজ না হলে তাকে বিষমবাহু প্রিজম বলে। যেমন ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু বিষমবাহু, সেরকম বিষমবাহু প্রিজম বলে। সুষম প্রিজমের আরেকটি নাম হলো নিয়মিত প্রিজম বা রেগুলার প্রিজম। অর্থাৎ সুষম প্রিজম নিয়মিত প্রিজম বলে সমধিত পরিচিত। আর প্রিজম
বিষম প্রিজম অনিয়মিত প্রিজম বলে পরিচিত। প্রিজমের ভূমিতলদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে প্রিজমের উচ্চতা বলে। মধ্যবর্তী যে দূরত্ব থাকে সেটাকে উচ্চতা বলে। এখানে কিন্তু অনেকগুলো সংজ্ঞা আমরা পড়তেছি, সেই সংজ্ঞাগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রিজমের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায় যে আয়তাকার ঘনবস্তু ও ঘনক প্রত্যেকেই এক একটি প্রিজম। তোমরা কি এখন বলতে পারবে আয়তাকার ঘনবস্তু ও প্রিজম কোন ধরনের প্রিজম? প্রিজম সম্পর্কে তোমার ধারণাগুলো একত্রিত করে প্রযোজ্য ক্ষেত্রে খালি ঘরে টিক চিহ্ন দিয়ে ছকটি পূরণ করো। তাহলে এখানে একটা ছক দেওয়া আছে, সেটি পূরণ করতে হবে। তাহলে আয়তাকার ঘনবস্তু এবং ঘনক, এখানে খাড়া বা সমপ্রিজম। তাহলে আয়তাকার ঘনবস্তু কি? এটা অবশ্যই টিক চিহ্ন দিব। খাড়া এবং সমপ্রিজম। ঘনক, এটা অবশ্যই ঘনক। আবার তির্যক বা হেলানো প্রিজম, তির্যক বা হেলানো প্রিজম কিন্তু আয়তাকার বস্তু হবে না, আবার ঘনক হবে না। এখন সুষম নিয়মিত প্রিজম, নিয়মিত প্রিজমের এটি কিন্তু একটি ঘন আয়তাকার নয়, সুষম যেহেতু বলছে এটা হচ্ছে ঘনক, এখানে ঘনকের টিক চিহ্ন দিব। আর বিষম ও অনিয়মিত বা প্রিজম, এটি আবার ঘনক হবে না, এটি আয়তাকার বস্তু। এই দুটিতে টিক দিব, আর এগুলাতে কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু শুধু টিক চিহ্ন বলছে সেহেতু শুধু টিক চিহ্ন দিয়ে রেখে দিবে। এরপর আমরা দেখব প্রিজমের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে প্রিজমের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় সেই বিষয়টি আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা এখন প্রিজমের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। প্রিজমের মোট দুইটি ভূমি ও কতগুলো পার্শ্বতল রয়েছে? দুইটা ভূমি, এই যে এটা একটি, এবং অনেকগুলো পার্শ্বতল রয়েছে। এই ভূমি ও পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলই প্রিজমের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই ভূমি এবং এই পার্শ্বতলের যে ক্ষেত্রফলগুলো আছে সেগুলো নির্ণয় করতে পারলেই আমরা প্রিজমের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল জানবো। তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে দুইটি ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। দুইটি ভূমির ক্ষেত্রফল যদি বের করতে পারি এবং পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, এই দুটি একত্রেই হবে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা ত্রিভুজাকৃতি প্রিজমের ক্ষেত্রফল বের করার সূত্র তৈরি করব। এই ত্রিভুজাকৃতির প্রিজমের দুইটি ভূমি এবং তিনটি পার্শ্বতল রয়েছে। আবার পার্শ্বতলগুলোর প্রত্যেকটি এক একটি আয়তক্ষেত্র। তাহলে দেখো, সুতরাং এই প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হবে দুইটি ভূমির ক্ষেত্রফল এবং তিনটি আয়তাকার পার্শ্বতলের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 ইনটু ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ দুইটা ভূমি আছে তাহলে 2 গুণ ভূমির ক্ষেত্রফল, আর তিনটি আয়তাকার পার্শ্বতলের ক্ষেত্রফল। তিনটি আয়তাকার পার্শ্বতল কোনগুলো সেগুলো আমরা দেখবো। তাহলে প্রথমে 2 গুণ ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির ক্ষেত্রফল দুটি পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো এখানে এ এবং গুণ এইচ, এইটা হচ্ছে এ এবং এইচ, এই দুটির গুণফল যোগ বি এর সাথে এই এইচ, এটির যোগফল গুণ এই সি এর সাথে আবার এইচ, এই উচ্চতা, কারণ এটি আর এটি কিন্তু সমান। তাহলে এ গুণ এইচ, বি গুণ এইচ এবং সি গুণ এইচ, এই তিনটি বাহুর সাথে তিনটি কিন্তু গুণ হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে 2 গুণ ভূমির ক্ষেত্রফল যোগ এ যোগ বি যোগ সি, অর্থাৎ তিনটির সাথে যেহেতু এইচ আছে, এইচটা এখানে কমন নিয়ে লিখে ফেলেছি। এখন দেখো তাহলে এখানে কি দাঁড়ালো সূত্র, 2 গুণ ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা যোগ উচ্চতা, এটাকে আমরা বলবো কি পরিসীমা। তিনটি বাহু একসাথে যোগ করব সেটাকে বলা হবে পরিসীমা, এবং এই এইচ দ্বারা উচ্চতা বোঝায় বর্গ একক। এবার আমরা পঞ্চভুজ আকার প্রিজমের ক্ষেত্রফল বের করার সূত্র তৈরি করি। এটি আমরা বের করলাম কিসের? এটি বের করলাম প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা নির্ণয় করলাম, এখন আমরা দেখব পঞ্চভুজ আকার প্রিজমের ক্ষেত্রফলের সূত্র। পঞ্চভুজ আকার প্রিজমের দুইটি সর্বসমভূমি এটি থাকবে এবং 5টি পার্শ্বতল রয়েছে। কয়টা পার্শ্বতল? 5টা। এক্ষেত্রে পার্শ্বতলগুলো সব কয়টি একত্রে আয়তক্ষেত্র। তো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 গুণ ভূমির ক্ষেত্রফল, এটা আগেরটার মধ্যে থাকবে, আর এখানে 5টি আয়তকার পার্শ্বতলের ক্ষেত্রফল। এখানে দেখো 5টা তলে, যে এই 5টা বাহু আছে, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, আর এ একটা, এই 5টা বাহু আর উচ্চতা কিন্তু সবার ক্ষেত্রেই
1 আর এটা একটা ভূমি, এটা একটি ভূমি, তাহলে 2 ইনটু ভূমির ক্ষেত্রফল আর এই 5টা তলের ক্ষেত্রফল এর সাথে গুণ হবে কি উচ্চতা। তাহলে এখানে লিখেছে দেখো 2 ইনটু ভূমির ক্ষেত্রফল যোগ এই যে a এর সাথে এই উচ্চতা, b এর সাথেও এই উচ্চতা একই, এই c এর সাথেও তাই, d এর সাথে এবং e এর সাথে। তাহলে আমরা h কে কমন নিয়ে লিখতে পারি a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e গুণ h। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 2 ইনটু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা বর্গ একক। তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে যেটা বের করতে পারলাম সেটা হচ্ছে 2 ইনটু ভূমির ক্ষেত্রফল গুণ ভূমির পরিসীমা গুণ উচ্চতা। তাহলে পরিসীমার ক্ষেত্রে যতগুলো বাহু থাকবে সেই বাহুগুলোকে আমরা দেখব, সেটা অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এখন প্রিজমের ভূমিতলের একটি সুষম বহুভুজ হলে অর্থাৎ ভূমির বহুভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরস্পর যদি সমান হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইনটু ভূমির ক্ষেত্রফল যোগ a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e গুণ h মানে উচ্চতা আর এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে 5a লেখা যাবে, যেহেতু সবগুলো সমান, a সমান b সবগুলো বাহু যদি সমান হয় তাহলে a সবগুলো একই বাহু, তাহলে 5a গুণ উচ্চতা। অর্থাৎ এখানে একই সূত্র 2 ইনটু ভূমির ক্ষেত্রফল যোগ বাহুর সংখ্যা গুণ বাহুর দৈর্ঘ্য, কয়টা বাহু আছে সেটার সংখ্যা বসাবো এবং একটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সব পরস্পর সমান সেটা একটা বাহুর দৈর্ঘ্য লিখলে হবে এবং ওর সাথে উচ্চতা গুণ করতে হবে। সুতরাং প্রিজমের ভূমির বাহুর সংখ্যা n এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a হলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইনটু ভূমির ক্ষেত্রফল গুণ na গুণ h বর্গ একক। 2 ইনটু ভূমির ক্ষেত্রফল এবার বাহুর দৈর্ঘ্য, n হচ্ছে বাহুর সংখ্যা, a হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর h হচ্ছে উচ্চতা। এই যে আগের এটিকেই আমরা এখানে সংকেতের মাধ্যমে প্রকাশ করেছি চলকের মাধ্যমে। এখন আমরা দেখব এখানে দেখো, তাহলে সুষম প্রিজমের বা ভূমির বাহুর সংখ্যা n এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা লিখতে পারি 2 ইনটু ভূমির ক্ষেত্রফল যোগ na গুণ h, অর্থাৎ nah লিখলেও কিন্তু লেখা যাবে বর্গ একক। এখানে এই অংশটুকু ঠিকই আছে, প্লাসের পর n হচ্ছে বাহুর সংখ্যা, a হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর h হচ্ছে উচ্চতা বর্গ একক। তাহলে এই সূত্রগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে এবং এই সূত্রগুলো জেনে রাখলে কিন্তু আমাদের এই পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।